2009 সালে একটা মেক্সিকান হোটেলের সামনে এক মহিলা দাঁড়িয়ে চিৎকার করা শুরু করে। চিৎকার করে উনি কি বলছিল? উনি বলছিল এই হোটেলের ভিতরে যারা আছে তারা খুনি, এই হোটেলের ভিতরে যারা আছে তারা রেপিস্ট, এবং এই হোটেলের ভিতরে যারা আছে তারা মানুষের মাংস খায়। ¡Comieron humanos! Yo no estaba enterada de nada. Que había, o sea, los asesinatos sí, pero que habían comido humanos. ¡Humanos! Fuera la carne humana. ওই হোটেলে তখন একটা মডেলিং এর ইভেন্ট চলতেছিল এবং হোটেলের ভিতরে নামি দামি ব্যবসায়ী, নামি দামি রাজনীতিবিদ এরকম মানুষজন ছিলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে গ্যাব্রিয়েলা নামে ওই মহিলাটাকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে ওই মহিলাটাকে একটা সাইকিয়াট্রিক সেন্টারে পাঠানো হয়, পাগলাগারদে। এবং তারপরের থেকে 2009 সালের কথা এটা, তারপরের থেকে আজকে পর্যন্ত ওই মহিলাটার আর কোনো খোঁজ পাওয়া যায় নাই। এপস্টিন ফাইল নিয়ে হঠাৎ করে আবার অনেক কথাবার্তা শুরু হয়েছে। আজকে আমরা বোঝার চেষ্টা করব হঠাৎ করে কেন এপস্টিন ফাইল নিয়ে আবার কথাবার্তা শুরু হলো, এপস্টিন লোকটা আসলে কে, সে কিভাবে বড় লোক হলো, তার কিভাবে আসলে আইল্যান্ড হলো, সে আসলে করছে এটা কি, এবং এই পুরা বিস্তারিত ব্যাপারটা ইনক্লুডিং কিছু ফেক নিউজ সবকিছু আমরা কভার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে এপস্টিন লোকটা কে, এবং প্রথমেই যেটা আপনাদের বুঝতে হবে সেটা হলো অন্যান্য অপরাধীদের মতোই এপস্টিনও একটা বেশ বুদ্ধিমান লোক। ছোটবেলায় ও ফিজিক্স, অঙ্ক, ম্যাথমেটিক্স রিলেটেড যতগুলো সাবজেক্ট ছিল বা সায়েন্স রিলেটেড যতগুলো সাবজেক্ট ছিল সবকটা অনেক ভালো ছিল, এবং এত ভালো ছিল যে ও 2টা গ্রেড স্কিপ করে 5 থেকে একবারে 8 উঠে যায়। 6 এবং 7 ওর পড়া লাগে না ওই সময়। পড়াশোনা যখন শেষ করে তখন যেহেতু ভালো স্টুডেন্ট, সবাই বলে যে তুমি আপাতত স্কুলের টিচার হয়ে যাও। সো একটা স্কুলের টিচার হয়, যে স্কুলে ও ফিজিক্স এবং ম্যাথ 2টা সাবজেক্টই পড়াইতো। পিয়ার স্টার্ন নামে একটা কোম্পানি আছে, খুব জনপ্রিয় ইনভেস্টমেন্ট কোম্পানি ছিল এক সময়। এই কোম্পানির যে সিইও, তার ছেলে ওই সেম স্কুলে পড়তো যে স্কুলে এপস্টিন টিচার ছিল। প্যারেন্টস মিটিং এর সময় এই লোক আসতো এবং আস্তে আস্তে এই লোকের সাথে এপস্টিনের খুব ভালো সম্পর্ক হয়ে যায়, এবং একসময় সম্পর্ক এত ভালো হয়ে যায় যে এপস্টিন স্কুলের চাকরি ছেড়ে বিয়ার স্টার্নে জয়েন করে। দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ফার্মগুলোর একটাও জয়েন করতেছে ওই সময়, এবং শুরু করেও স্টক ব্রোকার হিসেবে, বাট খুব তাড়াতাড়ি গ্রো করা শুরু করে, কারণ এগেন ট্যালেন্টেড মানুষ। মাত্র কয়েক বছরে, যখন এপস্টিনের বয়স 27 বছর, তখন ওই কোম্পানির লিমিটেড পার্টনার হয়ে যায়। লিমিটেড পার্টনার হওয়ার কিছুদিন পরে, ততদিনে কিন্তু ভালো টাকা পয়সা কামানো শুরু করছে, কারণ ও তো বিশাল একটা কোম্পানির এখন লিমিটেড পার্টনার। বাট লিমিটেড পার্টনার হওয়ার কিছুদিন পরেই স্টক জালিয়াতির একটা অভিযোগে ওর চাকরি চলে যায়। চাকরি যখন চলে যায়, ওর নতুন একটা কাজ নেয়, যে কাজটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল বাউন্টি হান্টিং। ফাইন্যান্সিয়াল বাউন্টি হান্টিং কথাটার মানে হলো, মনে করেন একটা ব্যাংক আছে, ওই ব্যাংকের থেকে একজন 1 কোটি টাকা লোন নিছে, লোন নিয়ে সে পালায় গেছে, হয় সে বিদেশ চলে গেছে বা সে অন্য জুরিসডিকশনে চলে গেছে যেখানে ওই ব্যাংক এখন আর কিছু করতে পারতেছে না। ফাইন্যান্সিয়াল বাউন্টি হান্টাররা যেটা করে, এরা ফার্স্টে খুঁজে বের করে যে লোন নিয়ে পালায় গেছে সে কোথায় পালাইছে, এরপর ওই জায়গায় তার কি কি অ্যাসেট আছে, ওই অ্যাসেটগুলা কিভাবে রিকভারি করা সম্ভব, বা আমার টাকা নিয়ে যে পালায় গেছে সেই টাকা এখন যেখানে রাখছে সেই কোম্পানির সাথে বা সেই ব্যাংকের সাথে কিভাবে লিয়াজও করা সম্ভব যাতে করে আবার টাকা ফেরত আনতে পারে। এই পুরো ব্যাপারটাকে বলে ফাইন্যান্সিয়াল বাউন্টি হান্টিং। এই জিনিস করে জেফ্রি এপস্টিন জনপ্রিয় হওয়া শুরু করে আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল দুনিয়ার মধ্যে, এবং আমি যদি ভুল না করে থাকি এই জিনিস করেই ও ফার্স্ট মিলিয়নিয়ার হয়। আজকের দিনের মিলিয়নিয়ার এবং ওই সময়ের মিলিয়নিয়ার কিন্তু এক কথা না। ওই সময় মিলিয়নিয়ার হওয়া আরো অনেক বেশি কঠিন ছিল, কারণ ডলারের ভ্যালু বেশি ছিল, পুরো দুনিয়ার ইকোনমি আর অনেক ছোট ছিল। বাট ওই সময়ও মিলিয়নিয়ার হয়, এবং সবাই মোটামুটি ওর আশপাশে এগ্রি করতো যে এপস্টিন বেশ ট্যালেন্টেড একটা মানুষ। যাই হোক, এপস্টিন এবং ওর বন্ধু স্টিভেন, এই দুইজন মিলে এরপরে একটা MLM টাইপ কোম্পানি শুরু করে। এগেন মানুষের টাকা নিব, তারপর ওই টাকা ইনভেস্ট করবো, এই টাইপ অ্যাঙ্গেলের একটা বিজনেস। বাট মেইনলি ছিল একটা পঞ্জি স্কিম। $450 মিলিয়ন আয় করে দুইজন মিলে এই পঞ্জি স্কিম চালায়। এবং মজার ব্যাপার শুনেন, এই পঞ্জি স্কিম একসময় ধরাও খায়। ধরা যখন খায় তখন এপস্টিনের যে বন্ধু, 2 পার্টনার ছিল না, ওই স্টিভেন যে লোকটা, তার 20 বছরের জেল হয়। এপস্টিনের কি হয় বলেন তো? কিচ্ছু হয় না, ওর কোনো ক্ষতিই হয় না, ইভেন ওর নামে কেস পর্যন্ত হয় না। কেন? তার কারণ এপস্টিন অলরেডি এমন এমন মানুষের সাথে নেটওয়ার্ক করে ফেলছে, এমন এমন মানুষের সাথে কানেকশন বানায় ফেলছে যারা অনেক উচ্চ পদস্থ, এবং তারা কলকাঠি নেড়ে এটা মেকশিওর করে যে কোম্পানি বন্ধ হয়ে যাবে, জরিমানা দিতে হবে, ঠিক আছে, বাট এপস্টিনের যেন কোনো ক্ষতি না হয়। তো MLM কোম্পানি বন্ধ হয়ে গেল। এখন এপস্টিন কি করবে? ও ভাবে যে ঠিক আছে, আমি আর কোনো পার্টনার টার্টনার নিব না, এবার আমি একাই কাজকর্ম করব। কি কাজ করব? হ্যাঁ, আমার ওয়েলথ ম্যানেজমেন্ট, টাকা পয়সা ম্যানেজ করার বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, মাঝখানে মানুষের জন্য এটা করছি, এখন আমি এই সেম জিনিসই করব, বাট শুধু বড় লোকদের জন্য। আমি যেটা করব, পৃথিবীতে যত বড় লোক আছে, যত পাওয়ারফুল মানুষ আছে, সবাইকে যায় বলবো, ভাই তোমার টাকা আমাকে দাও, আমি তোমার টাকা ইনভেস্ট করে দিব, এবং তারপরে ওই ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিট হবে সেখান থেকে তুমি আমাকে টাকা দিও। এই জিনিসটাকে কেতাবি ভাষায় বলে ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবসা, এবং এই ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবসা শুরু করে এপস্টিন। ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবসা যখন ও করে, তখন আপনি বুঝতে পারতেছেন এটা করতে যে ওর 2টা জিনিস হয়। 1 নম্বর জিনিস, ও ভয়ঙ্কর বড় লোক হওয়া শুরু করে, কারণ ও কাজ অ্যাকচুয়ালি ভালো পারতো। সো মানুষজনের টাকাও ভালোভাবে ইনভেস্ট করে, মানুষজনকে রিটার্ন দেয়, অনেক ট্যাক্স ফাঁকি দিতে হেল্প করে লিগালি, এবং ওভারঅল বলতে পারেন যে এপস্টিন ভয়ঙ্কর ফিল্দি রিচ হয়ে যায় এই সময়। বাট সেকেন্ড আর একটা খুব ইম্পর্টেন্ট
ব্যাপার হয়। সেটা হলো ও যাদের টাকা ম্যানেজ করতেছিল তারা তো সবাই বড় লোক, এবং আমরা সবাই জানি বড় লোক এবং পাওয়ারফুল অনেকটা সমানুপাতিক। কেউ যদি অনেক পাওয়ারফুল হয় সে বেশিরভাগ সময় অনেক বড় লোক হয়, আবার কেউ যখন অনেক বড় লোক হয় বেশিরভাগ সময় সে অনেক পাওয়ারফুল হয়। পুরো দুনিয়ার বেশিরভাগ জায়গায় এই কথা সত্য। সো ও যাদের টাকা ম্যানেজ করতেছিল এরা সবাই যেহেতু বড় লোক, এবং বড় লোক যেহেতু এদের সবাই অনেক পাওয়ারফুল, এই কারণে এপস্টিনের অনেক পাওয়ারফুল মানুষের সাথে, রাজনীতিবিদ, বড় টেকনোক্র্যাট, বড় আর্মির মানুষ, বড় পুলিশের মানুষ, এমনিতে বড়লোক মানুষ, এরকম সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। মানে যেন তেন ভালো সম্পর্ক না, এপস্টেনের এই বড়লোক বন্ধুরা ওকে প্রাইভেট জেট পর্যন্ত গিফট করছে, এই টাইপ ভালো সম্পর্ক। যেহেতু অনেক বড়লোক হয়ে যায় ওভাবে কি করবো এখন এত টাকা দিয়ে, আমার আপনার মতো তো নর্মাল মানুষ ছিল না এপস্টিন, সো ওর অনেক টাকা। ও কী করবে, ও লিটল সেন্ট জেমস আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডটা কিনে ফেলে, এবং ও কিনে ফেলার পরে যেহেতু ওর নাম এপস্টিন, ওই আইল্যান্ডটাকে এপস্টিন আইল্যান্ড নামেই আশপাশে মানুষজন চেনা শুরু করে। তো কাহিনীটা কি দাঁড়াইলো, অনেক বড়লোক একটা মানুষ, ট্যালেন্টেড এবং একই সাথে করাপ্টেড একটা মানুষ, এই লোক প্রাইভেট জেট পাইছে, অনেক টাকা পয়সা পাইছে, এখন প্রাইভেট আইল্যান্ডও আছে, বড় লোকদের টাকা পয়সা ম্যানেজ করতেছে, পাওয়ারফুল মানুষজনের সাথে ওঠা বসায়ের। নেক্সটে কী করে, নেক্সটে তার যেহেতু প্রাইভেট আইল্যান্ড আছে, সেই প্রাইভেট আইল্যান্ডে সে পার্টি অর্গানাইজ করা শুরু করে, ভয়ঙ্কর সব পার্টি, মাইনরদের নিয়ে আসা এবং মাইনরদের এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করা। হেন কোনো কাজ নাই যা এই পার্টিগুলোয় হইতো না। আমি পার্টিতে কী হতো এটা ভিডিও শেষের দিকে আপনাদের বলবো, বাট আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এত কিছু ও করতেছে, এটা কি কেউ ধরা পড়ে না, এটা কি কারো সামনে কখনো আসে নাই? কারণ এগুলো কিন্তু আজকের কথা না, প্রায় 25 বছর আগের কথা বলতেছি আমি আপনাদের। উত্তর হলো হ্যাঁ, অনেক মানুষের কাছে আসছে। ইনফ্যাক্ট 2005 সালে প্রথম এপস্টিনের বিরুদ্ধে মামলা করা শুরু হয়। 14 বছর বয়সী একটা মেয়ের বাবা মা কমপ্লেন করে যে এই বাচ্চাটাকে এপস্টিন ভুলায় ভালায় টাকা লোভ দেখায় নিয়ে গেছে ওকে মাসাজ দেওয়ার জন্য। তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জ যখন ওর উপর পড়ে তখন ওই এলাকার পুলিশ রিসার্চ করা শুরু করে, এবং তদন্ত করতে যায় দেখা যায় যে এরকম 14টা বাচ্চা আছে, 2005 সালের কথা আমি বলতেছি, যে 14টা বাচ্চাকে ও নিয়ে গেছে বিভিন্ন সময় ওর ক্যাসেলে, ওর বাড়িতে, ওর অমুক জায়গায় তমুক জায়গায়, এবং মোটামুটি সেম কাহিনী, সবাইকে জামা কাপড় খুলতে বাধ্য করা হয়েছে, সবাইকে মাসাজ দিতে বলা হয়েছে, সবাইকে হ্যান ত্যান হাবি যাবি, আপনারা বুঝতেই পারতেছেন কি করতে বলা হয়েছে, সব একদম সিমিলার কাহিনী। এবং ওখানেও এমএলএম এর যে জ্ঞান বুদ্ধিও শিখছিল, ওখানেও সেম বুদ্ধিও অ্যাপ্লাই করছে। বাচ্চাদেরকে বলা হয়তো তুমি যদি তোমার বন্ধুকে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে $200 এক্সট্রা দিব, এই টাইপ কাজকর্ম। এপস্টিন 2006 সালে প্রথম অ্যারেস্ট হয়, এবং এই কারণে এই যে মাইনরদের সাথে সেক্সুয়াল অ্যাবিউজের মামলায় অ্যারেস্ট হয়। এবং যেহেতু ও ততদিনে অনেক বড়লোক মানুষদের চিনে, যেহেতু ও ততদিনে অনেক পাওয়ারফুল মানুষদের চিনে, ওর কি শাস্তি হয় জানেন? $3000 জরিমানা হয়, এবং মোটামুটি দ্যাটস ইট। পুলিশ এই শাস্তিটা অনেক বিরক্ত হয়, এবং ওরা ভাবে যে এত কষ্ট করে এত তদন্ত করে এইরকম 14 জনের একটা কেস বানালাম আমরা, কিন্তু জাস্ট $3000 জামিন দিয়ে ছাড়া পাওয়া গেল, এটা কেমন কথা? এই কারণে ওরা পুরা তদন্ত ভারটা এফবিআইকে বুঝায় দেয়। ওইখানকার যে মায়ামি পুলিশ যেটা ছিল, বলে যে না এফবিআই তোমরা আবার তদন্ত করো, আমাদের মনে হচ্ছে ভিতরে আরো ঘাপলা আছে। এফবিআই তদন্ত শুরু করে, এবং এফবিআই যেহেতু আরো পাওয়ারফুল, ওরা আরো যত্ন করে তদন্ত করে। আগে তো শুধু এপস্টিনের বিরুদ্ধে মামলা ছিল, এবার ওর গার্লফ্রেন্ড, ওর সেক্রেটারি, ওর অফিসের কর্মচারী, যারা যারা ডিরেক্টলি ইনডিরেক্টলি রিলেটেড পুরো ব্যাপারটার সাথে, সবাইকে ইনক্লুড করে 45 পাতার একটা রিপোর্ট বানায় এফবিআই। কি হয়, এপস্টিন আবারও স্বীকার করে যে হ্যাঁ আমি করছি এই জিনিস, এবং স্বীকার করার পরে ওর 2টা মামলা হয় ওর বিরুদ্ধে, একটা হলো প্রস্টিটিউশনের, আরেকটা হলো এগেন মাইনরদের অ্যাবিউজ করা বিষয়ক। এবং এই 2টা মামলায় এপস্টিনের শেষ পর্যন্ত সাজাও হয়। সাজাটা কি জানেন? এপস্টিনের এইবার 13 মাসের জেল হয়, এবং শুধু যে 13 মাসের জেল হয় তা না, বলা হয় যেহেতু এপস্টিন একজন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, যেহেতু ওর জেলের বাইরে থাকা পৃথিবীর জন্য জরুরি, এই কারণে যদিও ওর 13 মাসের জেল হয়েছে, তারপরেও এই 13 মাসের প্রত্যেক দিন ও 12 ঘন্টা জেলের বাইরে থাকতে পারবে নিজের অফিসের কাজকর্ম করার জন্য। এইভাবে ও 13 মাসের জেল খাটে, এবং আপনারা বুঝতেই পারতেছেন কেন ওকে এত সহজে একটা জেল দেওয়া হয়েছে, কারণ ওর অনেক ভালো ভালো কানেকশন ছিল। যাও, অফিসিয়ালি এপস্টিনের 13 মাসের জেল খাটা শেষ হয়, যদিও প্রত্যেক দিনও 12 ঘন্টা তো বাইরেই ছিল, আসলে কোনো জেল টেল ছিল না, বাট তারপর অফিসিয়ালিতেও জেল খাটছে। এই ব্যাপারটা এপস্টিনের খুব গায়ে লাগে যে হ্যাঁ আমার মতো একজন জেল খাটছে, এটা এখন আমার নাম লিখে গুগলে সার্চ দিলে পাওয়া যায় যে জেল খাটা মানুষ ইত্যাদি, এটা ভালো না। সো নিজের ইমেজ ইমপ্রুভমেন্টের জন্য একদম উঠে পড়ে লাগে। এমআইটিতে বিশাল ডোনেশন দেয়, হার্ভার্ডে বিশাল ডোনেশন দেয়। তখন বিল গেটস ম্যালেরিয়া নির্মূল নিয়ে কাজকর্ম করা শুরু করছে। বিল গেটসের যে গেটস ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনও বিশাল ডোনেশন দেয়, এবং বিল গেটসের মোটামুটি ফ্রেন্ড হয়ে যায়। আস্তে আস্তে ওভার দ্য ইয়ার্স, 1 বছর 2 বছর 5 বছর পরে মানুষ আস্তে আস্তে ভুলে যাওয়া শুরু করে, যখন দেখে যে হ্যাঁ এই লোকটার হয়তো একটা অতীত ছিল, কিন্তু এ তো এখন দেখি সারা পুরো দুনিয়ায় ভালো ভালো কাজকর্ম করে, ডোনেশন দেয়, বড় লোক মানুষজনের সাথে, পাওয়ারফুল মানুষজনের সাথে ঘুরে, সবসময় ভালো ভালো কথা বলে, বইপত্র নিয়ে কথাবার্তা বলে, জিনোম নিয়ে পড়াশোনা করে, সে তা ভালো লোক মনে হয় বা ভালো হয়ে গেছে। আস্তে আস্তে মানুষের মেন্টালিটি ডাইভার্ট হওয়া শুরু করে। এখন এই জিনিস চলতেছে, এপস্টিন মোটামুটি আরামেই আছে, কোনো ঝামেলা নাই,
5 বছর কেটে যায়, 7 বছর কেটে যায়, 8, 9, 10 বছর কেটে যায়। এরপরে মায়ামি হেরাল্ড নামে একটা পেপারের একজন সাংবাদিক খুব দুঃসাহসিক একটা কাজ করে। দেখা যায় এই সাংবাদিক, যদিও পুলিশ একবার এফবিআইকে দিয়ে দিছিল, তারপরে মামলা শেষ ওইখানে, বাট এই সাংবাদিক ওই জিনিস ভুলে যায় নাই। গত 10 বছর ধরে এই সাংবাদিক রিসার্চ করছে এই ব্যাপারটা নিয়ে, সব ভিকটিমের সাথে কথা বলছে, সব ভিকটিমদের সাক্ষাৎকার নিছে, ডকুমেন্টেড সাক্ষাৎকার, যেখানে ভিকটিমরা প্রমাণ সহ দেখাইছে যে ওদের সাথে কি কি করা হয়েছে। সব মিলায়, সব একাঠা করে একদম প্রমাণ সব জোড়া দিয়ে তারপরে হেরাল্ডে পাবলিশ হয় এই নিউজ। এবং মানে একদিনের নিউজ না, একের পর এক নিউজ, একটা সিরিজ পাবলিশ করে ওরা। হঠাৎ করে পুরা দুনিয়া রিয়েলাইজ করে যে হ্যাঁ, এত বড় অপরাধী এই লোক, এত প্রমাণ সহ দেখতেছি, বাট ওর তো কোনো সাজাই হয় নাই। প্রথমবার $3000 জরিমানা দিছে, তারপরের বার মাত্র 13 মাসের সাজা কাটছে। এটা তো কোনো সাজাই নেই, এই কাহিনী কেন হয়েছে ওর সাথে? 2019 সালে এপস্টিন আবার অ্যারেস্ট হয়, যখন এত হাউকাউ শুরু হয়, এবং অ্যারেস্ট হওয়ার পরে ও আবার জামিনের জন্য অ্যাপ্লাই করে। বাট এখন যেহেতু মিডিয়া ট্রায়াল চলতেছে, এখন যেহেতু সবাই সরব এ ব্যাপারটায়, ওর জামিন নাকচ হয়ে যায়, এবং তার কিছুদিন পরে ও ওর সেলে, জেলের ভিতরে সুইসাইড করে মারা যায়। সুইসাইড করে মারা যায় এই ব্যাপারটা এয়ার কোটেশনের মধ্যে আপনাদের রাখতে হবে। তার কারণ অনেকেই বলে যে ও সুইসাইড করে মারা যায় নাই, ওকে মেরে ফেলা হয়েছে, যাতে করে ও যে গোপন ইনফরমেশনগুলো জানে, এই গোপন ইনফরমেশনগুলো কোনোদিন যেন সাধারণ মানুষের সামনে না আসে। এইটার পেছনে লজিক কি, কেন এই কথা মানুষ বলে? তার কারণ ঠিক ওই দিনই, আপনারা দেখেন চিন্তা করে ব্যাপারটা কেমন, ঠিক ওই দিনই এপস্টিন যে জেলে ছিল, ওই জেলে কোনো চেক হয় নাই। যদিও প্রত্যেকদিন সেন্ট্রিরা আসতো, চেক করতো সব জেলে মানুষজন ঠিক মতো আসে নাকি, বাট ওই দিন এপস্টিনের সেলে কোনো চেক হয় নাই। এটা হলো 1 নম্বর কাহিনী। 2 নম্বর কাহিনী, এপস্টিনের জেলের সামনে 2টা ক্যামেরা ছিল। কোনো একটা কারণে পুরা জেলের ক্যামেরা কাজকর্ম করতেছে, কিন্তু ওই 2টা ক্যামেরা ওই দিন কাজ করে নাই। 3 নম্বর কারণটাও শুনেন, এপস্টিনের ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট ডাক্তারকে হায়ার করে, যখন মর্টগেজের আগে আগে ওদের মরদেহটা দেয়, যে আসলেই কি সুইসাইড করে মারা গেছে, ডাক্তার একটু চেক করে দেখুক। ডাক্তার চেক করে বলে যে যদি গলায় ফাঁস নিয়ে মারা যাইতো, তাইলে যেই ধরনের আঘাত থাকার কথা সেই ধরনের আঘাত তো আছেই, এবং একই সাথে কাঁধের 2 পাশে অনেকগুলো এক্সট্রা আঘাত আছে যেগুলো থাকার কথা না। কোনো সুইসাইড নোটও নাই, কেউ কিছু জানে না। অফিসিয়ালি বলা হয় ও আত্মহত্যা করছে, সবাই ধরে নেয়। এপস্টিনের কাহিনী সম্ভবত এখানেই শেষ। আপনাদেরও মনে হইতে পারে যে হ্যাঁ, একটা খারাপ মানুষ ছিল, খারাপ মানুষ শেষ পর্যন্ত সুইসাইড করছে, বা যেভাবে কেউ মেরে ফেলছে শেষ পর্যন্ত মরছে খারাপ মানুষ, তো ভালো হয়েছে, সব শেষ, তাই না? বাট অ্যাকচুয়ালি কিছু শেষ না। এপস্টিনের যত ভিকটিম ছিল সবাই জোরে সোরেভাবে বলা শুরু করে, একই সঙ্গে মিডিয়া এবং সাধারণ মানুষও বলা শুরু করে যে এপস্টিনের ফাইল রিলিজ করতে। এপস্টিনের ফাইল রিলিজ করা ব্যাপারটা আসলে কি? এপস্টিন নিয়ে বিশাল রিসার্চ করছে এফবিআই, তার আগে পুলিশ, এবং ওরা কেস সাজাইছে একের পর এক, ভিকটিমদের সাথে কথা বলছে, ওর সব কটা বাড়িতে রেইড চালাইছে, ওর হার্ড ড্রাইভ, ওর ইমেইল, ওর অমুক, ওর তমুক, নোট, হাবি জাবি যা কিছু আছে সব কিছু কিন্তু কবজা করা হয়েছে, এবং এই সব কবজা করে বিশাল একটা রিপোর্ট বানানো হয়েছে, যে রিপোর্টটাকে বলা হয় এপস্টিন ফাইলস, যেখানে গত 10-15 বছরে এপস্টিন কার কার সাথে কথা বলছে, কে কে ওর প্লেনে উঠছে, কার কার সাথে ইমেল চালাচালি হয়েছে, কার কার সাথে ফোনে কথা হয়েছে, কে কে আসছে, ছবি, ভিডিও, সিসিটিভি ফুটেজ, এমন কিছু নাই যেটা ওই এপস্টিন ফাইলসের মধ্যে নাই। তো সবাই বলা শুরু করে যে এপস্টিন ফাইল পাবলিশ করে দাও। কেন? তার কারণ এপস্টিন মরছে ভালো কথা, বাট এপস্টিন তো একা করে নাই, ওর আইল্যান্ডে আরও মানুষ গেছিল, অনেকেই এই খারাপ কাজকর্মের সাথে জড়িত ছিল। আমাদের তো জানা উচিত রে ভাই, যে এপস্টিন মরে যাওয়ার পরেও যারা বেঁচে আছে তাদের মধ্যে খারাপ কে কে ছিল এটার মধ্যে রিলেটেড। আমরা যদি জানতে পারি তাইলে না আমরা সতর্ক হবো। হয়তো আমি ভোট দিব তাদের মধ্যে একজন হয়তো এপস্টিন আইল্যান্ডে গেছিল, যদি পাবলিশ না হয় তাহলে আমি জানবো কিভাবে? এবং না জানলে আমি এরকম একজনকে সিলেক্ট করে ফেলবো আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে, যে আসলে একজন রেপিস্ট। এটা তো হইতে পারে না, তাই না? এটা নিয়ে অনেক হাউকাউ করা শুরু হয় সাধারণ মানুষের মধ্যে। এই হাউকাউ 4-5 বছর চলে, এবং ট্রাম্প অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট হওয়ার আগে এটা বলছিল যে ও যদি প্রেসিডেন্ট হয় তাহলেও এপস্টিন ফাইল রিলিজ করবে। যদিও ও প্রেসিডেন্ট হওয়ার পরে মুখ রয়ে গেছে, বদলাই গেছে, ও বলছে যে না, আমি এই ধরনের কাজকর্ম করবো না। যাও, যেহেতু নিম্ন আদালত এবং তারপরে যেহেতু সংসদের লোয়ার কোর্টে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমেরিকায়, শেষ পর্যন্ত একটা বিল পাস হয়, যে বিলটাকে বলা হয় এপস্টিন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট। যে বিলটায় মেনলি এটাই বলা হয় যে সব অথরিটিকে, আইন কর্তৃপক্ষ যারা আছে, জুডিশিয়াল সিস্টেম যারা আছে, তাদেরকে অর্ডার দেওয়া হচ্ছে যে এপস্টিন রিলেটেড যত ফাইল আছে সব তোমরা এখন প্রকাশ করতে বাধ্য। এই আদেশ দেওয়ার পর ডিপার্টমেন্ট অফ জাস্টিস আমেরিকায় ওরা ভ্যাবাচাকা খেয়ে যায়। ওরা প্রথমে বলে যে না, আমরা পাবলিশ করবো না, কারণ এর মধ্যে অনেক ভিকটিমের কথাবার্তাও আছে, যেটা যদি পাবলিশ করা হয় তাহলে ভিকটিমদের অনেক ক্ষতি হইতে পারে সামাজিকভাবে, যেহেতু ছোটোবেলায় ওদের সাথে একটা ঘটনা ঘটছিল, ওরাও সবাই চায় না যে এটা এখন মানুষজন জানুক। তো বিল যেহেতু পাস হয়ে গেছে, এখন তো কিছু করার নেই, এখন করতেই হবে। ওরা প্রথম সপ্তাহে করে না, সেকেন্ড সপ্তাহে করে না, থার্ড সপ্তাহে করে না, 31তম দিনে যায়, 1 মাস 1 দিন, 1 মাস 2 দিন পরে যায়, ফাইনালি জানুয়ারির 30 তারিখে ওরা
এপস্টিন ফাইলসের হাফ পাবলিশ করে। ৩৫ লক্ষ পেজ, ২,০০০ ভিডিও এবং ১,৮০,০০০ ছবি। এই জিনিস হলো পাবলিশ হয় এবং বলা হচ্ছে আরও প্রায় ৩০ লাখের মতো পেজ আছে যেগুলো পাবলিশ করে নাই ওরা। এত সময় কেন লাগলো? অনেক ধরনের কনস্পিরেসি থিওরি আছে, বাট সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে প্রবাবলি ট্রু কনস্পিরেসি থিওরি সেটা হলো রিপোর্ট যখন পাবলিশ হয়েছে তখন দেখা গেছে অনেক কিছু রিডাক্ট করা, কালো টেপ মারা, কলম দিয়ে কাটা দেওয়া নাম, মার্কার দিয়ে হাইড করে দেওয়া নাম, অনেক অনেক জায়গায় ইনফরমেশন রিট্র্যাক্ট করা হয়েছে। এখন অফিসিয়ালি বলা হয়েছে যে এগুলো রিট্র্যাক্ট করা হয়েছে কারণ এসবের সাথে ভিকটিমদের ব্যাপার স্যাপার জড়িত, বাট অনেকেই মনে করতেছে যে এটা আসলে ব্যাপার না। এমন এমন মানুষের নাম ওইখানে আছে যে মানুষগুলো এত পাওয়ারফুল যে ওরা আসলে চায় না যে ওদের নাম ওখানে থাকুক, এই কারণে এগুলো রিট্র্যাক্ট করা হয়েছে। এই ফাইলটা যেহেতু মাত্র পাবলিশ হয়েছে এবং পুরো দুনিয়া এই ফাইল নিয়ে কথাবার্তা বলা শুরু করেছে, এই কারণেই আপনারা এখন হঠাৎ করে এত কথাবার্তা শুনছেন এপস্টিন ফাইলস নিয়ে বা এপস্টিন আইল্যান্ড নিয়ে। সো হ্যাঁ, আমরা এখন মোটামুটিভাবে জানি এপস্টিন আইল্যান্ড কী জিনিস, এপস্টিন আইল্যান্ডে কারা যাইত এবং এপস্টিনের সাথে এই পুরা ব্যাপারটার মধ্যে কারা কারা জড়িত ছিল। ডোনাল্ড ট্রাম্পের নাম ১,০০০ বারের বেশি আসছে এপস্টিন ফাইলসে এবং ৮ বারের বেশি ও এপস্টিনের প্রাইভেট জেটেই উঠছে। বিল ক্লিন্টনের শুধু যে নাম আসছে তাই না, বিল ক্লিন্টনের ছবিও আসছে এবং একটা ভিকটিমের স্টেটমেন্টও পাওয়া গেছে এই এপস্টিন ফাইলসের ভিতরে, যেখানে ওই ভিকটিমটা বলছে যে ও বলতে শুনছে বিল ক্লিন্টনকে যে ওর ইয়াং মানুষদের পছন্দ। প্রিন্স অ্যান্ড্রুর নাম আসছে কয়েক শতবার, যেখানে এপস্টিন প্রিন্স অ্যান্ড্রুকে বলতেছে যে ওর সাথে ২৬ বছর বয়সী একজন রাশিয়ানের সাথে ওর ডেট করার ব্যবস্থা করে দিবে। প্রিন্স অ্যান্ড্রুর ছবিও লিক হয়েছে, আমি জানি না আপনারা দেখছেন নাকি, যে ও ফ্লোরে বসে আছে, নিচে একটা মেয়ে। ইলন মাস্কের ইমেল লিক হয়েছে, যে ইলন মাস্ক মেইলটা করছে এপস্টিনকে এবং এপস্টিনকেও জিজ্ঞেস করছে যে তোমার আইল্যান্ডে সবচেয়ে ওয়াইল্ড পার্টি হয় কবে, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো এই পার্টিতে। যদিও ইলন মাস্ক পরবর্তীতে বলছে যে ও জিজ্ঞেস করছিল কিন্তু আসলে কখনো যায় নাই, তারপরে এখন আমরা জানি না ও গেছে নাকি যায় নাই। একটা ড্রাফট ইমেল পাওয়া গেছে যেটা এপস্টিন লিখছিল কিন্তু কখনো পাঠায় নাই, এবং এই ড্রাফট ইমেলের মধ্যে ও কাউকে লিখতেছে যে আমার এখানে যখন বিল গেটস আসছিল, বিল গেটস একজন মডেলের সাথে শারীরিক সঙ্গম করছিল এবং এই কারণে বিল গেটসের এসটিডি হয়েছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয়েছে, যেই কারণে এখন বিল গেটসকে নিয়মিতভাবে ড্রাগ নিতে হয়, যেটা একটা কারণ বিল গেটসের ডিভোর্স হওয়ার জন্য। এই পুরো জিনিস ওই ইমেলের ড্রাফটে লিখছিল কিন্তু কাকে পাঠাবে এটা জানা যায় নাই। এখন একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে এগুলা সব এপস্টিনের ফাইল এবং এগুলার সব সত্য নাও হইতে পারে। যেমন এই যে পুরো বিল গেটসের কাহিনীটুকু আমি আপনাদের বললাম, এটা এপস্টিন একজনকে লেখা পাঠাচ্ছে, এপস্টিনের মতামত এটা কি আসলেও সত্য, এটা কি সত্য না, এটা জানার কিন্তু কোনো উপায় নেই। বিল গেটসই ভেরিফাই করতে পারবে, ও তো কোনো ভেরিফাই করবে না। সো আমরা আসলে জানবো না যে এটা সত্য নাকি সত্য না, এটা এপস্টিনের মতামত। অনেক কিছুই আমরা জানি যে সত্য না, যেমন একটা ছবি খুব ভাইরাল হয়ে গেল যে একটা জায়গায় মাংস রাখা এবং ছবির সাথে ডেসক্রিপশন যে এখানে মানুষের মাংস কেটে কেটে রাখা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে না, এটা এরকম কোনো ছবি না, এটা এআই দিয়ে বানানো ছবি বা ফেক একটা ছবি, ওটা আসল না। আবার আরেকটা ব্যাপার হয়েছে, সেটা হলো এপস্টিন ফাইলস তো ইংরেজিতে, এটা যখন তর্জমা করা হয়েছে স্পেশালি বাংলাদেশ ইন্ডিয়া এই রিজিয়নে যখন এটা তর্জমা করা হয়েছে তখন মূল অর্থ ধরেই তর্জমা করা হয়েছে, ভাবার্থটা বোঝা হয় নাই। ফর এক্সাম্পল, এপস্টিন একজনকে ইমেইলে বলছিল যে আমার কথা শুনে মোদি ইসরায়েলে যে নাচছে। এখন ইংলিশ কথা যেটা ছিল সেটা ছিল যে কথাটা সেইংটা অনেকটা এরকম ছিল যে হ্যাঁ, মোদি ডিড এক্স্যাক্টলি অ্যাজ আই সেড, হি স্যাং অ্যান্ড ড্যান্স ফর মি ইন ইসরায়েল। মানে মেইনলি যেটা বোঝাইতে চাইছিল সেটা হলো যে আমার কথা, আমি এক্স্যাক্টলি যা বলছি মোদিকে ওইটাই করছে ইসরায়েলে, যে আমার কথা শুনছে, ওটার একটা এক্সপ্রেশন হলো যে হ্যাঁ, ও আমার কথা মতো গান গাইছে বা ও আমার কথা মতো নাচছে। বাট তার মানে এটা না আসলে যা নাচছে, নৃত্য পরিবেশন করছে, ওইটা না। ও আমার কথা মতো নাচছে মানে হলো আমি যা বলতে বলছি ও তাই বলছে। কোনো একটা কারণে আমাদের সাবকন্টিনেন্টে মানুষ ধরে নিয়েছে যে মোদি যে মনে হয় নাচছে, আসলে ইসরায়েলে যে মানে ভরতনাট্যম নাচা টাইপ একটা নাচ নাচছে, বাট ব্যাপারটা ওইটা না। মেইনলি বোঝাইতে চাইছে যে আমার কথা মতো কাজ করছে ও। তো এরকম কয়েকটা ব্যাপার হয়েছে যেগুলা মানে মানুষ আক্ষরিক অর্থ ধরেই ট্রান্সলেশন করে ফেলছে, মেইন ব্যাপারটা বুঝে নাই। আবার ধরেন এপস্টিন ফাইলসের নাম আসা সবসময় খারাপও না, অনেক মানুষের নাম জাস্ট রেফারেন্স হিসেবে আসছে। যেমন ধরেন মেহেদি হাসান, খুব জনপ্রিয় সাংবাদিক, আপনারা জানেন, মুসলমান সাংবাদিক যিনি অনেক অনেক জনপ্রিয় মিডল ইস্টে, উনার নাম আছে এপস্টিন ফাইলসে। এখন উনার নাম কেন আছে এপস্টিন ফাইলসে? কারণ মেহেদি হাসান একবার অক্সফোর্ডে একটা ডিবেট করছিল ইসলাম নিয়ে, ডিবেটটা খুব ভালো হয়েছিল। ওই ডিবেটের একটা ইউটিউব লিঙ্ক এক দুবাইয়ের ব্যবসায়ী এপস্টিনকে ইমেল করছে, ইমেল করে বলছে যে মেহেদি হাসানের এই ডিবেটটা দেখো, ইসলাম নিয়ে তোমার অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে, এটা একটা কথা বলছে। ওইটাকেই বলা হচ্ছে যে হ্যাঁ, মেহেদি হাসানের নাম আসছে এপস্টিন ফাইলে। বাট এটা জাস্ট ওর এখানে কোনো লেনা দেনা নাই। আরেক মানুষ ওর একটা ভিডিও লিঙ্ক পাঠাইছে এপস্টিনকে, ভিডিওটাও ইসলাম নিয়ে একটা ভালো ডিবেটের। এপস্টিন আইল্যান্ডে কি ভয়ঙ্কর নির্মম কাজকর্ম হতো
এটার বিস্তারিত ডেসক্রিপশন আমি আপনাদের দিব না, কিছু এক্সাম্পল আমি আপনাদের বলি যেন আপনারা অ্যাটলিস্ট ধারণা করতে পারেন কি ধরনের ভয়ঙ্কর কাজকর্ম হতো ওখানে। এবং আমি এখন যা যা বলতেছি এগুলা সোশ্যাল মিডিয়ায় আপনি শুনছেন আন্দাজে, ওগুলা না, আমি অ্যাকচুয়াল কথাবার্তাই বলতেছি। একটা রুম পাওয়া গেছে যে রুমের মাঝখানে একটা ডেন্টিস্টের চেয়ার, এবং ওই রুমের আশপাশে 12টা মুখোশ রাখা, মুখ ঢাকার। এবং ধারণা করা হচ্ছে যে এপস্টিনের ওই রুমে হিউম্যানদের উপরে অপারেশন এবং এক্সপেরিমেন্ট চালানো হইতো, বোথ বায়োলজিক্যালি অ্যান্ড অলসো সেক্সুয়ালি, এবং টেস্ট করা হইতো বিভিন্ন ধরনের জিনিসপত্র করে দেখা হইতো কীরকম রিয়াকশন আসে। ওই রুমটা বানানোই হয়েছিল এই জন্য। পুরা আইল্যান্ডে অসংখ্য হিডেন ক্যামেরা ছিল, যেটা থেকে এটা মোটামুটি 100% অনুমান করে নেওয়া যায়। 100% অনুমান কথাটা একটু অদ্ভুত শোনায়, বাট অ্যাকচুয়ালি 100% অনুমান করে নেওয়া যায় যে এপস্টিন পুরা আইল্যান্ডে এই কারণেই হিডেন ক্যামেরা বসাইছিল, ইভেন বেডরুম বাথরুম সব জায়গায়, কারণ ও এই বড়লোক মানুষগুলোকে ব্ল্যাকমেইল করতো। এবং পরবর্তীতে আপনি যদি 2 2 4 মেলানোর চেষ্টা করেন, আসলে ইট মেক সেন্স, কারণ না হলে এত বড় অপরাধী এতদিন ধরে ওর কোনো কিছু হবে না কেন? নিশ্চয়ই ব্ল্যাকমেইল এখানে একটা রোল প্লে করছে। নগ্ন বাচ্চাদের ছবি তো পাওয়া গেছে হাজারে হাজারে, এবং হাজারে হাজারে রেপের কেস, হাজারে হাজারে অ্যাবিউসের কেস। শুধু যে বাচ্চাদের সাথে বা মাইনরদের সাথে করা হয়েছে এরকম না, অ্যাডাল্টদের সাথেও করা হয়েছে, এরকমও অনেকগুলা কেস পাওয়া গেছে। বিকৃত যৌনাচার বলেন, রেপ বলেন, অ্যাবিউস বলেন, কিলিং বলেন, বার্নিং বলেন, বা স্যাটানিস্টিক রিচুয়াল বলেন, যেগুলোই হোক, কোনো না কোনো জিনিসের সাথে এপস্টিন আইল্যান্ডে যারা পা রাখছে তারা কোনো না কোনোভাবে জড়িত। এই কারণে এখন সবাই ধারণা করে নিচ্ছে যে ফাইলে নাম আসছে নাকি জানি না, আসলে ভালো, না আসলে ভালো, কোনো সমস্যা নেই। তুমি যদি যায় থাকো অ্যাকচুয়ালি আইল্যান্ডে, তাহলে আমরা ধরে নিব যে তুমি খারাপ। এখন দেখার বিষয় পুরা দুনিয়া এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাকি। আজকের দিনে মনে হচ্ছে পুরা দুনিয়া কোনো ব্যবস্থা নিবে না। অন্যান্য অনেক ধরনের নিউজ বানানো হচ্ছে যাতে এটা আস্তে আস্তে চাপা পড়ে যায়। সময় বলে দিবে আসলে কি হয়। আপনারা আমাকে জানাবেন আপনাদের কি মনে হয় কি হবে। ধন্যবাদ।